আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। পুরোদমে ইসরায়েল ফিলিস্তিনে যুদ্ধ চলছে, জানিয়ে দিব হাতে থাকা গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। হামাসের কিছু দাবি অগ্রহণযোগ্য, দাবি ইসরায়েলের। এরপর জানিয়ে দিব গাজায় ত্রাণ প্রবেশে ইসরায়েলের বাধা। এদিকে যুদ্ধবিরতি চুক্তির আলোচনায় ইসরায়েলে ব্লিংকেন। আরও জানিয়ে দিব ইউক্রেনে রুশ বিমান হামলায় 5 জনের মৃত্যু। এরপর জানিয়ে দিব মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে কে জিতবেন ভবিষ্যৎবাণী করলেন নির্ভুল ইতিহাসবেত্তা। এবং সর্বশেষ জানিয়ে দিব হাজারো সংকট মাথায় পাকিস্তানে ভোট বৃহস্পতিবার। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক করে দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। হামাসের কিছু দাবি অগ্রহণযোগ্য, দাবি ইসরায়েলের। হামাসের কিছু দাবিকে অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেছে ইসরায়েল। ইসরায়েল ভিত্তিক গণমাধ্যম চ্যানেল 13 নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তার সূত্রে এ তথ্য জানিয়েছে। তবে তারা এর বেশি কিছু জানায়নি। সূত্রটি আরও জানিয়েছে, ইসরায়েলি কর্তৃপক্ষ হামাসের এই দাবি সরাসরি প্রত্যাখ্যান করবে নাকি বিকল্প শর্ত চাইবে এ নিয়ে পরে আলোচনা হতে পারে। এদিকে ইসরায়েল বলেছিল তারা রাফাতে হামলার পরিকল্পনা গ্রহণ করছে। তখন নানা আন্তর্জাতিক সংস্থার পক্ষ থেকে আশঙ্কা করা হয়েছে এতে 10 লক্ষাধিক মানুষ মানবিক বিপর্যয়ের সম্মুখীন হতে পারে। উল্লেখ্য, গাজা উপত্যকায় বর্বর হামলা বন্ধে দখলদার ইসরায়েল ও মধ্যস্থতাকারী দেশগুলোর কাছে গত মঙ্গলবার প্রস্তাব পাঠিয়েছে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস। এই প্রস্তাবে প্রথমে 135 দিনের অস্থায়ী যুদ্ধবিরতির পরে স্থায়ী যুদ্ধবিরতির কথা বলা হয়েছে। এছাড়া তারা গাজা থেকে সব ইসরায়েলি সেনা প্রত্যাহারের দাবিও জানিয়েছে। সূত্র আল জাজিরা। গাজায় ত্রাণ প্রবেশে ইসরায়েলের বাধা। গাজায় একের পর এক অমানবিক আচরণ করছে ইসরায়েল। দেশটির বিরুদ্ধে এবার গাজায় ত্রাণ প্রবেশে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। বুধবার 7 ফেব্রুয়ারি আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি আন্দোলনকারীরা গাজায় ত্রাণ প্রবেশে বাধা দিচ্ছে। তারা কারেম আবু সালেম সীমান্তে ব্যারিকেড তৈরি করেছে। মঙ্গলবার ইসরায়েলি সংবাদ মাধ্যম চ্যানেল 12 জানিয়েছে, ইসরায়েলিদের বাধার কারণে সীমান্তে 132টি ত্রাণবাহী ট্রাক আটকা পড়েছে। ইসরায়েলি আন্দোলনকারীদের দাবি, জিম্মিদের মুক্তি না দেওয়া পর্যন্ত তারা সেন্ট্রাল গাজায় যে কোনো ধরনের ত্রাণের ট্রাক প্রবেশ করতে দেবে না। এজন্য তারা সম্প্রতি আশদোদ বন্দর সহ বিভিন্ন এলাকায় আন্দোলন করে আসছে। এদিকে গাজায় যুদ্ধবিরতি নিয়ে হামাস ও ইসরায়েলের মধ্যে জোরে সোরে আলোচনা চলছে। এমনকি যুদ্ধবিরতির আলোচনা নিয়ে নিজেদের মূল্যায়ন জমা দিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামীদের সংগঠন হামাস। তবে সে আলোচনাও আবার ফাঁস হয়ে গেছে। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, হামাসের প্রস্তাবনায় এ ধাপে 45 দিন করে 3 স্তরে যুদ্ধবিরতির প্রস্তাব করা হয়েছে। ফলে 3 ধাপে মোট 135 দিনের যুদ্ধবিরতি হবে। গত সপ্তাহে কাতার ও মিশরের মধ্যস্থতায় ও যুক্তরাষ্ট্রের পৃষ্ঠপোষকতায় এ নিয়ে আলোচনা হয়। প্রস্তাব অনুসারে যুদ্ধবিরতির সময় উভয়ের মধ্যে বন্দি বিনিময়, গাজাকে পুনর্গঠনের কাজ, উপত্যকা থেকে ইসরায়েলের সৈন্যদের সম্পূর্ণভাবে প্রত্যাহার এবং মরদেহ আদান প্রদান করা হবে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, প্রথম ধাপে যুদ্ধবিরতি চলাকালে ইসরায়েলের নারী জিম্মি 19 বছরের নিচের পুরুষ এবং বৃদ্ধ ও অসুস্থদের মুক্তি দেবে ফিলিস্তিন। এর বিপরীতে ইসরায়েলের কারাগার থেকে ফিলিস্তিনের নারী ও শিশুরা মুক্তি পাবেন। দ্বিতীয় ধাপে যুদ্ধবিরতি চলাকালে বাকি থাকা সব পুরুষ জিম্মিকে মুক্তি এবং তৃতীয় ধাপে মরদেহ ফেরত দেওয়া হবে। এভাবে করে তৃতীয় ধাপে উভয় দেশ যুদ্ধ শেষ করার ব্যাপারে সম্মত হতে পারে। যুদ্ধবিরতি চুক্তির আলোচনায় ইসরায়েলে ব্লিংকেন। মিশর ও কাতারের পর ইসরায়েলে গিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। গাজায় যুদ্ধ থামাতে একটি যুদ্ধবিরতি চুক্তির লক্ষ্যই তার এ সফর। খবর আল জাজিরার। আগের দিন ব্লিংকেন মিশর ও কাতারে বৈঠক করেন। দেশ দুটি হামাস ও ইসরায়েলের মধ্যে মধ্যস্থতা করছে। বুধবার জেরুজালেমে পৌঁছান মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। গেল বছরের অক্টোবরে গাজায় হামাস ইসরায়েল যুদ্ধ শুরু হয়। সেই থেকে এ নিয়ে 5 বার মধ্যপ্রাচ্য সফরে ব্লিংকেন। প্রস্তাবিত চুক্তি নিয়ে হামাসের প্রতিক্রিয়ার বিষয়ে তিনি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও প্রেসিডেন্ট আইজাক হারজগ সহ অন্যদের সঙ্গে আলোচনা করবেন। হামাস এর আগে বলেছিল, যে চুক্তি হোক তাতে অবশ্যই যুদ্ধের একটি সুনির্দিষ্ট সমাপ্তি টানতে হবে। অন্যদিকে ইসরায়েল বলছে যে হামাস ধ্বংস না হওয়া পর্যন্ত তারা যুদ্ধ স্থায়ীভাবে থামাবে না। মঙ্গলবার ফিলিস্তিনি গোষ্ঠীটি এক বিবৃতিতে বলেছিল, তারা ত্রাণ ও আশ্রয় সংস্কার 17 বছরে অবরোধ তুলে নেওয়া এবং বন্দি বিনিময় প্রক্রিয়া সমাপ্তি সহ বিস্তৃত যুদ্ধবিরতি চুক্তি ইতিবাচক
দৃষ্টিভঙ্গিতে পর্যালোচনা করছে। বুধবার হামাস বলেছে তারা একটি পাল্টা প্রস্তাব দিয়েছে। এতে ৩ পর্যায়ে যুদ্ধবিরতি পরিকল্পনা রয়েছে, যে অনুযায়ী গোষ্ঠীটি ফিলিস্তিনি বন্দীদের বিপরীতে ইসরায়েলি জিম্মিদের মুক্তি দেবে, গাজা সংস্কার নিশ্চিত করবে এবং ইসরায়েলি বাহিনী সম্পূর্ণভাবে প্রত্যাহার এবং মরদেহ ও অবশিষ্ট অংশের বিনিময় নিশ্চিত করবে। ইউক্রেনে রুশ বিমান হামলায় ৫ জনের মৃত্যু। ইউক্রেনের শহরগুলোতে স্থানীয় সময় বুধবার সকালে রুশ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় অন্তত ৫ জন নিহত এবং আরও ডজনখানেক আহত হয়েছে। ইউক্রেনের কর্তৃপক্ষের বরাত দিয়ে বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, কিয়েভের দক্ষিণ পশ্চিম অঞ্চলীয় হলসিয়েভস্কি জেলায় ফ্ল্যাটের একটি ব্লকে হামলায় ৪ জন নিহত হয়েছে। এছাড়া কর্মকর্তারা জানিয়েছেন দক্ষিণাঞ্চলের শহর মিকোলাইভেও একজন নিহত হয়েছে। এ সময় পুরো দেশকে বিমান সতর্কতার মধ্যে রাখা হয়েছিল এবং পুলিশ সীমান্তের কাছে লভিভ পর্যন্ত পশ্চিমে হামলার খবর পাওয়া গেছে। অন্যদিকে ইউক্রেনের কমান্ডার ইন চিফ ভ্যালেরি জালুঝনি বলেছেন রাশিয়া ৬৪টি ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিক্ষেপ করেছে, যার মধ্যে ৪৪টিকে বাধা দেওয়া হয়েছে। ইউক্রেনীয় বিমান বাহিনীর মতে রাশিয়ান ক্রুজ ক্ষেপণাস্ত্রগুলো পশ্চিম অঞ্চলীয় লভিভ, টার্নোপিল ও ইভানো ফ্রাঙ্কিভস্কের ওপরে শনাক্ত করা হয়েছিল। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি প্রাথমিকভাবে বলেছিলেন, আমাদের দেশের বিরুদ্ধে আরেকটি বড় হামলায় ২ জন নিহত হয়েছে। ১৮ তলা আবাসিক ভবনের ধ্বংস স্তূপে আরো ক্ষতিগ্রস্তদের পাওয়া গেছে। কিয়েভের মেয়র ভিটালি ক্লিটসকো বলেছেন, রাশিয়ার একটি ক্ষেপণাস্ত্র ভূপাতিত হওয়ায় বিদ্যুৎ লাইন ক্ষতিগ্রস্ত হয়েছে এবং রাজধানী কিছু পরিবার বিদ্যুৎবিহীন ছিল। মিকোলাইভ শহরের মেয়র ওলেকজান্ডার সেনকেভিচ বলেছেন, একজন ব্যক্তিকে হাসপাতালে নিয়ে যাওয়ার পর মারা গেছেন। এছাড়া হামলার পর আহতদের ঘটনাস্থলে চিকিৎসা দেওয়া হয়। হামলায় ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত এবং গ্যাস ও পানি সরবরাহ ব্যাহত হয়েছে। সামরিক কর্তৃপক্ষ অবকাঠামোর কিছু ক্ষতির কথা জানিয়েছে। পাশাপাশি খার্কিভ বিস্ফোরণের শব্দ শোনা গেছে। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে কে জিতবেন ভবিষ্যৎবাণী করলেন নির্ভুল ইতিহাসবেত্তা। আগামী নভেম্বরে আয়োজিত হচ্ছে যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচন। সবকিছু ঠিক থাকলে এই নির্বাচনে রিপাবলিকান দল থেকে লড়বেন ডোনাল্ড ট্রাম্প এবং ডেমোক্র্যাট দল থেকে লড়বেন বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন। বিভিন্ন জরিপে দেখা যাচ্ছে দিন যত ঘনিয়ে আসছে ট্রাম্পের জয়ের সম্ভাবনা তত বাড়ছে। কিন্তু ইতিহাসবেত্তা অ্যালান লিসম্যান বলছেন উল্টো কথা। তিনি ভবিষ্যৎবাণী করেছেন যে সামনের নির্বাচনে জিততে চলেছেন বাইডেন। তিনি সামান্য ব্যবধানে ট্রাম্পের থেকে এগিয়ে থাকবেন, এ খবর দিয়েছে ফক্স নিউজ। খবরে বলা হয়, অ্যালান ১৯৮৪ সাল থেকে মার্কিন নির্বাচন নিয়ে ভবিষ্যৎবাণী করে আসছেন। প্রায় প্রতিবারই তার এসব ভবিষ্যৎবাণী সত্য হয়েছে। তিনি এই ভবিষ্যৎবাণী করার জন্য একটি ফর্মুলা আবিষ্কার করেছেন। সেটি ব্যবহার করে বিভিন্ন নির্বাচন সহ নানা ক্ষেত্রে প্রায় নির্ভুল ফলাফল পাওয়া গেছে। এর আগে ২০১৬ সালে ট্রাম্পের বিজয় ও ২০২০ সালে বাইডেনের বিজয়ে সঠিকভাবে ভবিষ্যৎবাণী করেছিলেন অ্যালান লিসম্যান। হাজারো সংকট মাথায় পাকিস্তানে ভোট বৃহস্পতিবার। রাজনৈতিক বিশৃঙ্খলা, অর্থনৈতিক সংকট, জঙ্গিবাদের উত্থান আর সহিংসতা মাথায় নিয়েই জাতীয় নির্বাচনে যাচ্ছে পাকিস্তান। ঠিক ভোটের আগের দিনই দেশটিতে জোড়া বিস্ফোরণে ২ ডজন খানেক লোকের প্রাণহানি ঘটে গেল। বৃহস্পতিবার ৮ ফেব্রুয়ারি স্থানীয় সময় সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত দেশের ৯০,৫৮২টি কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। পাকিস্তান ইলেকট্রনিক ভোটিং মেশিন ব্যবহার করে না, বরং তাদের আস্থা ব্যালট বাক্সেই। ২৪১ মিলিয়ন লোকের বাস পাকিস্তানে। দেশটিতে ১৮ বছরের বেশি নাগরিক অর্থাৎ ভোটার সংখ্যা ১২৮ মিলিয়ন। চলতি বছর জাতীয় পরিষদে মোট ৫,১২১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রতিটি আসনে গড়ে ১৯ জন প্রার্থী রয়েছেন। মোট প্রার্থীর মধ্যে ৯৪% বা ৪,৮০৬ জন পুরুষ প্রার্থী আর নারী প্রার্থী ৩১২ জন। এই তালিকায় ২ ট্রান্সজেন্ডারও রয়েছেন। পাকিস্তানের জাতীয় পরিষদে মোট আসন রয়েছে ৩৩৬টি। এর মধ্যে ২৬৬ আসনে সরকারি ভোট অনুষ্ঠিত হয় আর সংরক্ষিত রয়েছে ৭০টি আসন। এর মধ্যে ৬০টি নারীদের জন্য এবং ১০টি অমুসলিমদের জন্য। জয়ী প্রার্থীরা জাতীয় পরিষদের সদস্য হন। ফলে ঘোষণার পর স্বতন্ত্রদের যে কোনো দলে যোগ দেওয়ার সুযোগ রয়েছে। নির্বাচনের পর জাতীয় পরিষদ পার্লামেন্টারি ভোটের মাধ্যমে সংসদ নেতা নির্বাচন করা হয়, যিনি দেশের প্রধানমন্ত্রী হন। সরকার গঠনের জন্য একটি দলকে সংসদে স্পষ্ট সংখ্যাগরিষ্ঠতা দেখাতে হয়। ন্যূনতম ১৫৯ সদস্যের সমর্থন প্রয়োজন। পাকিস্তান নির্বাচন কমিশনে নিবন্ধিত দলের সংখ্যা ১৬০-এর বেশি। এবছর বড় প্রতিদ্বন্দ্বী নওয়াজ শরীফের পাকিস্তান মুসলিম লীগ PMLN ও পাকিস্তান পিপলস পার্টি, যেটির নেতৃত্বে রয়েছেন বিলাওয়াল ভুট্টো ও আসিফ আলী জারদারি। শরীফের চির প্রতিদ্বন্দ্বী ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ PTI ২০১৮ সালে নির্বাচনে জিতেছিল। ইমরান এখন কারাগারে রয়েছেন। তার দল প্রতীক ছাড়াই নির্বাচনে রয়েছে। বিশেষজ্ঞরা বলছেন প্রধানমন্ত্রী পদের জন্য এবার কেবল একজনই প্রতিদ্বন্দ্বী রয়েছেন বলে মনে করা হচ্ছে, তিনি নওয়াজ শরীফ, যিনি অতীতে ৩ বার এই পদে ছিলেন।